আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত, চায়না, যুক্তরাষ্ট্র, খানিকটা রাশিয়া প্রায়শই আলোচনায় আসছে ইদানিংকালে এবং বিশেষ করে চীন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অনেকেই বলেন যে 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে আসলে জিতেছে চীন। বাংলাদেশে ক্রমবর্ধমান চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা জানি এবং অনেকেই বলবার চেষ্টা করছেন। তাতে লাভ ক্ষতি কী? বাংলাদেশ অনেকেই মনে করেন যে চীনের পেটের মধ্যে ঢুকে পড়েছে অর্থনৈতিকভাবে, একই সঙ্গে খানিকটা রাজনৈতিকভাবে ভারতের পেটের মধ্যে ঢুকে পড়েছে। এটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা কতটা কল্যাণকর, এই প্রশ্ন নানানজন নানানভাবে তুলছেন। ভারত আমাদের প্রতিবেশী, আমরা অনেক কিছু বদলাতে পারবো, প্রতিবেশীকে বদলাতে পারবো না, কিন্তু এই প্রতিবেশীর নানা ক্রিয়াকর্মে বাংলাদেশের জনগণের অসন্তোষ আছে। কিন্তু সেই অসন্তোষকে পুঁজি করে অনেকেই চেষ্টা করছেন বাংলাদেশে চাইনিজ পদচিহ্ন বা চীনের ফুটপ্রিন্ট বাড়াবার জন্যে। আমরা এটা লক্ষ্য করেছি যে নির্বাচনের আগে যারা পশ্চিমের প্রতি খানিকটা সহানুভূতিশীল ছিলেন বা তাদের সমর্থন করতেন, তাদেরকে পছন্দ করতেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তারাও এখন একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরে এখন চীনের পক্ষাবলম্বন করছেন। চীন নিয়ে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই এবং কেউ যদি পক্ষাবলম্বন করেন তাতেও কোনো সমস্যা নেই। আমরা অবশ্যই রাষ্ট্র হিসেবে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রক্ষা করে চলবে এবং আমাদের মধ্যে আদান প্রদান লেনদেনগুলো চলতেই থাকবে। বর্তমান বিশ্ব বাস্তবতা এটা অপরিহার্য এবং চীন যেহেতু অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী দেশ এবং পৃথিবীতে এখন অন্যতম এটি প্রভাবশালী দেশ, তাকে আমরা অস্বীকারও করতে পারবো না। কিন্তু একথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেখানে একাধিক পক্ষ থাকবে, ভালো মন্দ বাছাই করবার সুযোগ থাকবে, তখন আমাকে অবশ্যই আমার স্বার্থের অনুকূলে যায় যে পক্ষ, সেই পক্ষকে সমর্থন করতে হবে। এবং একথা কেউ অস্বীকার করতে পারবেন না যে যদি কেউ না অন্ধ চীনের ভক্ত হন, যে চীন আসলে গণতন্ত্র, মানবাধিকার এসবের ধার ধারে না। চীনের ডেট ট্র্যাপের কথা আমরা জানি, ঋণের ফাঁদে ফেলে তারা এক একটা দেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে সে কথা আমরা জানি। আমরা জানি শ্রীলঙ্কায় কী হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশে কী হয়েছে আমরা সেটা জানি। আমরা জানি যে চীন আমাদেরকে একটা বড় অঙ্কের টাকা অঙ্গীকার করে ঋণ হিসেবে বা প্রকল্প সহায়তা হিসেবে সেটা আবার বন্ধ করে দেয়। আমরা জানি এটা পৃথিবীর বহু দেশে তারা করেছে, অনেক প্রকল্পের মাঝখান থেকে তারা সরে গেছে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতে ধার তারা ধারে না। এক ধরনের মূল্যবোধের সংকট তৈরি করবার ক্ষেত্রে তাদের এক ধরনের ভূমিকা আছে। তারা বিভিন্ন দেশের রাজনীতিকদের, এমনকি আমাদের দেশেও রাজনীতিক বা আমলাদের দুর্নীতিগ্রস্ত করতে ভূমিকা রাখে বা সহায়তা করে। কেননা তাদের ওই যে প্রকল্প এক একটা পাওয়ার জন্যে তারা এই যে কমিশনের নামে ঘুষ লেনদেনে যথেষ্ট পরিমাণে অভ্যস্ত। এই সংকটগুলো কিন্তু আছে এবং চীনের ক্ষেত্রে সম্পর্ক রক্ষা করবার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা রাখতে হবে। যাই হোক, আমি মূল কথায় আসি। আমরা সবাই জানি যে চীন আমাদের এখানে অনেক বড় বড় প্রকল্পে বিশাল বিনিয়োগ করছে। অনেক কনস্ট্রাকশন হচ্ছে চীনের টাকায় এবং আমরা একথাও বলতে পারি যে চীন আসলে একটা কন্ট্রাক্টরের ভূমিকায়, সে ঠিক অন্য বিনিয়োগকারীদের মতো নয়। সেখানে শিক্ষায়, স্বাস্থ্যে সেই অর্থে খুব একটা বিনিয়োগ করে না। সো দে আর বেসিক্যালি কন্ট্রাক্টর। তো যেগুলোকে মিডিয়াতে উন্নয়ন প্রকল্প হিসেবে ডাকা হয়, সাধারণত সেই ধরনের প্রকল্প সঙ্গে চীনের একটা সংযোগ আছে বা সেই ধরনের প্রকল্পে তারা আমাদেরকে সহায়তা করছে। কনস্ট্রাকশন মানেই উন্নয়ন কিনা, সেই প্রশ্ন কিন্তু খুব জরুরি একটি জিজ্ঞাসা হতে পারে। এই যে চারদিকে চীনের মতো গুণগান শুনতে পাওয়া যায়, চীনের যত গুণগান আমরা শুনতে পাই আমাদের চারপাশে, এগুলো কিন্তু একটাও সহযোগিতা না, সবই ঋণ এবং বেশ চড়া সুদের ঋণ। মানে দাঁড়াচ্ছে যে চায়না এখানে এক ধরনের মহাজনী কারবার খুলে বসেছে। আর এই কারবার নিরাপদে বা এই ব্যবসা নিরাপদে চালানোর জন্যে যেটা দরকার তা হচ্ছে চাইনিজ মডেলের শাসন, সেটাও চায়না নিশ্চিত করতে চায়। আজ আমরা এই প্রসঙ্গে সংক্ষেপে কিছু কথা বলবার চেষ্টা করব। আপনাদের আমি করিয়ে দিতে চাই, কারো কারো হয়তো স্মরণ থাকবার কথা, কিন্তু যাদের স্মরণ নেই, যারা জানেন না তাদেরকে জানাতে চাই যে গত 2020 সালে
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয় আলোচিত বই দ্য আর্ট অফ পলিটিক্যাল কন্ট্রোল ইন চায়না। ওই বছরই অর্থাৎ 2020 সালেই আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি বিভাগ থেকে পুরস্কৃত হয় বইটি। ইন্ডিয়ায় এই বই নিয়ে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ায় বা মূলধারার গণমাধ্যমে বেশ কিছু রিভিউ হয়েছে। লেখক ড্যানিয়েল সি ম্যাটিংলি চীনের হুনান প্রভিন্সে বসেই স্বৈরাচারের স্বরূপ গভীরভাবে বিশ্লেষণ করেন। আর সেই স্বরূপ বা গবেষণা গ্রন্থই হচ্ছে সেই স্বরূপ যে গবেষণা গ্রন্থে তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে দ্য আর্ট অফ পলিটিক্যাল কন্ট্রোল ইন চায়না, বা রাজনীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় চায়না কৌশল। ড্যানিয়েল সি ম্যাটিংলি ইয়েল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরুণ সহকারী অধ্যাপক। আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস, ঐতিহাসিক অর্থনৈতিক ব্যবস্থা মূলত তার আগ্রহের বিষয়। এই গ্রন্থে তিনি বিভিন্ন তথ্য উপাত্ত ও নানান প্রমাণাদি যথাযথ সন্নিবেশ করে প্রমাণ করেছেন কিভাবে চীন একটি পুরোদস্তুর স্বৈরাচারী একনায়ক দেশ হিসেবে টিকে থাকছে। তিনি দেখিয়েছেন চীন সরকার গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘনের দগদগে ঘাকে উন্নয়নের ব্যান্ডেজ দিয়ে ঠেকে ফেলে কিভাবে বিশ্বের সামনে নিজের অবস্থানকে প্রকাশ করে যাচ্ছে। আর এর প্রভাবে আরও কিছু দেশ গণতন্ত্রহীন অমানবিক উন্নয়নের চিকির তুলে জনগণের সর্বনাশ করছে। বাংলাদেশও এই ক্ষেত্রে চাইনিজ মডেল ফলো করছে বলা যায়, এবং অনেক বিশ্লেষক ইতিমধ্যে সেটা বলছেনও। সোজা কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে যে চীন সরকার কিভাবে নিজ দেশের জনগণকে নিয়ন্ত্রণ করে রাখে এবং সরকারকে সমর্থন করতে বাধ্য করে, সেটাই এই বইয়ের আলোচ্য বিষয়বস্তু, যা বর্তমানে বাংলাদেশের সমাজকে নিয়ন্ত্রণের সরকারি কৌশলের সাথে বেশ মিল আমরা দেখতে পাই। অনেকগুলো জায়গাতে অনেক ক্ষেত্রেই চীনের সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এই মিলগুলো আমরা কিন্তু বেশ ভালোভাবেই দেখতে পাই, এবং এটাই হচ্ছে মূল সংখ্যার জায়গা। এখন এটা দিবালোকের মতো পরিষ্কার যে বিশ্বব্যাপী যেসব দেশকে চীন তার উন্নয়নের অংশীদার হিসেবে কাছে টেনে নিয়েছে, এমনকি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমেও বা তাদের দেশে ঢুকেছে, সেসব দেশে তাদের অর্থাৎ চীনের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করার কৌশলগুলো বলা যেতে পারে যে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রপ্তানি করেছে। তবে এটা খুবই স্বাভাবিক সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক লেনদেনের বাই প্রোডাক্ট হিসেবে তুলনামূলক শক্তিশালী দেশের রাজনৈতিক মতাদর্শ ঋণগ্রহীতা দেশে ঢুকে পড়ে, এবং এটা পৃথিবী জুড়ে এখন সকল ক্ষেত্রেই ঘটে থাকে। একইভাবে চীনের অর্থনৈতিক অংশীদার দেশগুলোর সরকারসমূহ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মিয়ানমারে গণতন্ত্র এখন পুরোপুরি মৃত, আর পাকিস্তানের গণতন্ত্র মৃত্যু পথযাত্রী। ভঙ্গুর অর্থনীতির অবস্থা তো বলাই বাহুল্য। অন্যদিকে শ্রীলঙ্কার কথা যদি আমরা বিবেচনা নিই, যে শ্রীলঙ্কার সরকারকে লুটপাটের উন্নয়নের সুযোগ দিয়ে দেশটাকে দেউলিয়াতের পথে নিয়ে এসেছে চীন। শ্রীলঙ্কার রাজনীতি ও সরকার হয়ে গেছিল দ্য ফ্যামিলি অ্যান্ড কোম্পানি ধরনের। মিয়ানমার বা বার্মা হচ্ছে চীনের কার্বন কপি, শুধু অনুন্নত এটুকুই ভিন্ন, চীন থেকে অনুন্নত শ্রীলঙ্কা। শুধু অর্থনীতিকে এক পাশে রেখে বাকি সব যেন আয়নায় দেখা একটা প্রতিবিম্ব, যেটা আপনার আমার কোনো সুবিবেচকের ভালো লাগবার কথা নয়। আমরা আরও মিলিয়ে দেখতে পারি, চীন যেভাবে জিনজিয়াং তথা পূর্ব তুর্কিস্তানের প্রায় 15 লক্ষ উইগুর মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে দশকের পর দশক ধরে বন্দি রেখে হীরক রাজার দেশের মতো ব্রেইন ওয়াশের চেষ্টা চালাচ্ছে, তারই প্রতিবিম্ব কিন্তু মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা এবং দেশ ত্যাগে বাধ্য করা এবং তার সাফারিংস কিন্তু
আমাদের উপর দিয়ে যাচ্ছে, আমরা তার জন্য সাফার করছি, এবং এর সবই ঘটছে কিন্তু চীনের সমর্থনে। এমনকি মিয়ানমারের কাছে যেসব মুসলিম দেশ মারণাস্ত্র বিক্রি করছে, তারা সকলেই কিন্তু চীনের অর্থনৈতিক অংশীদার। ম্যাটিংলির ভাষ্যমতে স্বৈরতন্ত্রকে টিকে থাকতে হলে সাধারণত রাষ্ট্রযন্ত্রের মুখ্য পদগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতেই হয়, যা তিনি প্রত্যক্ষ করেছেন চীনে। সেখানে প্রায় 4টি রাজ্য এবং 14টি গ্রামের উপর করা সার্ভের ভিত্তিতে বা জরিপের ভিত্তিতে ম্যাটিংলি প্রমাণ করেছেন কিভাবে কমিউনিস্ট পার্টি অফ চায়না প্রান্তিক গ্রামের সমাজকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে জায়েজ করতে গিয়ে বিশেষ মতবাদকে এমনভাবে স্ট্যাবলিশড বা প্রতিস্থাপন করা হয় বা স্থাপন করা হয় যেন এটার বিপক্ষে যাওয়াই ভয়াবহ দেশদ্রোহিতা। এইসব দেশদ্রোহীদের অনাগত ভবিষ্যৎ সন্তানেরাও জন্মাবে দেশদ্রোহী হয়ে। এবং পরিস্থিতি আমরা সবাই বুঝতে পারি যে আসলে কৌশলটা কতটা অগণতান্ত্রিক, কতটা অমানবিক। অন্যদিকে উল্টোভাবে যদি কেউ চিহ্নিত দেশদ্রোহী হয়েও রাষ্ট্রপ্রচারিত মতবাদের মুরিদ হয়ে যান, তাহলে সে বিচারের ঊর্ধ্বে, অর্থাৎ কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য সব কিছু জায়েজ। বাংলাদেশে ক্ষমতাসীন দলের হলে এখন যেমন সব কিছু জায়েজ আর কি, অনেকটা সেই রকমই চীনের অবস্থা। এখন সেটা চীন থেকে আমরা ধার করছি না, আমাদের থেকে চীন নিচ্ছে। যেমনটা অনেকেই প্রশ্ন করেন যে ভারত কি বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায়, ভারত কি বাংলাদেশে কে অনুসরণ করছে কিনা। যেমন অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে ভারত এখন বাংলাদেশকে অনুসরণ করছে, পাকিস্তানকে অনুসরণ করছে, নাকি আমরা আসলে তাদেরকে অনুসরণ করছি, সেই রকমই প্রশ্নটা। ফলে ব্যক্তিগতভাবে একদম প্রাইভেট জোনে কোনো একজন ভিন্ন মতের অনুরাগী হলেও বা অনুসারী হলেও সরকারের বিশেষ মতবাদকে পবিত্র জ্ঞান করেই জনসমাজে নিজের মত প্রকাশ করতে হবে। উচ্চতর পদের চাকরি তথা জীবন জীবিকার সুবিধা ভোগ করতে গেলে ওই বিশেষ মতবাদের স্টেরিওটাইপের ভেতর দিয়ে যেতে হবে। এতে রাষ্ট্রযন্ত্রের মুখ্য পদে সরকার বিরোধী কোনো ব্যক্তি যদি ঢুকেও পড়েন, সেখানে তাকে মরা সাপের মতো সোজা হয়ে থাকতে হয়, কারণ এখানে তার ক্যারিয়ার তথা জীবনের চাহিদাকে বা বেঁচে থাকার প্রয়োজনীয়তার কথা চিন্তা করতে হয়। এখানে রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধে, আরও বিশেষভাবে বললে সরকারের স্বার্থের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান নিতে না পারে, তা সফলভাবে সংরক্ষণ করতে পেরেছে, এবং সেটা করেছে রাষ্ট্র সরকারের মধ্য দিয়ে। এখানে পার্টি রাষ্ট্র স্বৈরতন্ত্রকে বেগবান এবং বিশুদ্ধতায় পরিপুষ্ট করতে সমাজে এমন ধরনের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ তৈরি করা হয়েছে বা গণমাধ্যম তৈরি করা হয়েছে, যাতে তারা সরকারের ছায়া হিসেবে কাজ করে। যেমন সুশীল সমাজ, শিল্পী সমাজ, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক, আমাদের খেলাধুলার আইকনিক প্লেয়ার, আমাদের চীনের বা অন্যান্য দেশগুলো, এই ধরনের দেশগুলোতে ধর্মগুরু বা ধর্মবিদ, মসজিদের উন্নয়ন, সামাজিক ক্লাব বা ইউনিয়ন সব রাষ্ট্র প্রচারিত মতাদর্শের আলোকে ফাংশন করে। কারো কোনো ভিন্ন মতের সুযোগ এখানে নেই। আমাদের দেশেও বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে অপছন্দের লোকদের চরিত্র হনন করা হয়, হিউম্যানাইট করা হয়, তারপরে শুরু হয় রাষ্ট্রীয় হয়রানি। চীনেও এই একই মডেল ফলো করা হয়। এখন কে কার থেকে, আমি আবার ওই পুরনো কথায় যাই, কে কারটা গ্রহণ করছে, কে কার মডেল ফলো করছে, সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে, অন্য বিশ্লেষণ হতে পারে। যাই হোক, অন্যদিকে যেসব কথা স্বৈরাচার সকণ্ঠে, যে কোনো দেশে স্বৈরাচার সকণ্ঠে বলতে পারে না, সেই কথা যে সকল বিভিন্ন পেশা গোত্রের ব্যক্তিবর্গের কথা একটু আগে উল্লেখ করলাম, ওই সকল ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বারবার বলে জনমত তৈরি করা হয় এবং স্বৈরাচারী সরকারের নিরাপত্তা বজায় রাখা হয়। উন্নয়ন, আধুনিকতা, নানান নামের পাকওয়াজি কথার ফুলঝুরি ছুটতেই থাকে এদের বয়ানে বা ন্যারেটিভস। এমন ধরনের সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়, যারা বিনোদনের ভেতর দিয়ে সরকারকে গ্লোরিফাই করবে, কিন্তু নাগরিকের আকাঙ্ক্ষার তোয়াক্কা করবে না। এবং সেটা কিন্তু এখন
যে কোনো সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। সো এইসব প্রক্রিয়া ব্যাকরণগতভাবে ফলো করা হয়। তবে চীনা কমিউনিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের প্রধান হাতিয়ার হচ্ছে গুপ্ত বা সিক্রেট পুলিশ এবং মিলিটারি। ভয় সংস্কৃতি সকল ধরনের স্বৈরাচারের টিকে থাকার মূল হাতিয়ার। ভিন্ন মত পোষণ করলেই সিক্রেট পুলিশ তাকে ধরে নিয়ে গুম বা কোনো ইন্টারোগেশন সেলে নিয়ে যাবে। কেউ জানতেই পারবে না ভিকটিমের হদিস, কারণ গুপ্ত গ্রেফতারের বা গুম করে ফেলা, যেভাবেই বলি না কেন আমরা, তথ্য স্থানীয় প্রশাসনের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেওয়া হয় না, অথবা বিশেষ গোপনীয়তায় সমন্বয় করা হয়। তাদের এই পদ্ধতিটা ইতিমধ্যে বেশ কিছু দেশের সরকারের কাছে, অবশ্যই অগণতান্ত্রিক সরকারের কাছে জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে তো আমরা এটা গত বেশ কয়েক বছর ধরে দেখে আসছি, কিভাবে জনসাধারণের শান্তিপূর্ণ কর্মসূচিতে তাজা গুলির ব্যবহার করে স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়ন করেছে তা কিন্তু দেখিয়েছেন। কর্মী তৈরির প্রক্রিয়ায় বাক স্বাধীনতা, গণতান্ত্রিক মন মানসিকতা প্রযোজ্য নয়। স্বৈরাচারের পারপাস বা স্বার্থ সার্ভ করবার মানসিকতা তৈরি হওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য, আর এটি যোগ্যতা। চীনের গ্রাম থেকে শুরু করে এলিট সোসাইটি সবখানে কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে নিয়োগ প্রক্রিয়ার ভেতর দিয়ে নানান সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ তৈরি করা হয়, যাদের তুলনামূলক নিরপেক্ষ বা স্ব সমাজের প্রতি দায় থাকার সুযোগ নেই। চীনের কমিউনিস্ট পার্টির সরকারের পরিপূর্ণ নির্দেশনা ও নিয়ন্ত্রণেই তাদের চলতে হয় এবং চলতে হবে, এবং তারা চলেছে সেভাবে। বাধ্যতামূলক এক সন্তান গ্রহণ থেকে ব্যক্তিভেদে জমি বরাদ্দ প্রক্রিয়া সবই রাষ্ট্র সুবিধামতো প্রয়োগ করে, যা ব্যক্তি বা পরিবারের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া না হওয়া গুরুত্বপূর্ণ নয়। আর যা কিছু অসঙ্গতিপূর্ণ সেগুলোকে স্বাভাবিক বা বৃহত্তর কল্যাণের পক্ষের বিষয় হিসেবে প্রচার ও প্রতিষ্ঠার জন্য রয়েছে অনুগত সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ। বাংলাদেশকে অনেকে ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করেন, নানান অভিধায় অভিষিক্ত করেন। সো এটাকে স্বাভাবিক করতে যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন মুভমেন্টের নামে আমরা দেখেছি বেশ কিছু বুদ্ধিজীবী সমাজ রয়েছে, শিল্পী রয়েছে, লেখক, মিডিয়া ইত্যাদি রয়েছে। এমনকি তারা হয়তো বিশেষ কোনো ইস্যুতে কথা বলেছেন, যেমন শাহবাগ আন্দোলনের সময় আমরা দেখেছি তারা একটি বিশেষ কজে, এবং সে কাজটা অবশ্যই হয়তো তাদের মতো করে তাদের দিক থেকে একটা দাবি তারা তুলতেই পারেন, কিন্তু সমাজে, রাষ্ট্রে আরও যে সংকটগুলো আছে, এত বড় একটা আন্দোলনের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু স্থান পায়নি। কাজে বোঝাই যায় যে ওখানে বিশেষ স্বার্থ, বিশেষ উদ্দেশ্য কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং যেটা আসলে সংকটকে তৈরি করেছে। এবং সেই আন্দোলনকেও কিন্তু পরে তখন যারা সমর্থন জুগিয়েছিলেন, ফ্যাসিলিটেট করেছিলেন, সহযোগিতা দিয়েছেন, তারা সেটা করেননি। সো ম্যাটিংলির এই গবেষণা গ্রন্থিতে তিনি যে থিওরি দিয়েছেন এবং এর পক্ষে দেওয়া তথ্য উপাত্ত দিয়ে বৈশ্বিক স্বৈরাচারের চেহারা কিন্তু চেনা যাবে। তিনি প্রমাণ করেছেন স্বৈরাচারের সহযোগীরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও সম্মান দ্বারা কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের উপর প্রভাব বিস্তার করে স্বৈরাচারের হাতকে আরও বেশি গতিশীল, আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলে। স্বৈরাচার শক্তি অর্জন করে মূলত প্রান্তিক গ্রামের একটা পার্টি সমর্থিত সমিতি বা ইউনিয়ন থেকে। সেখান থেকে শুরু করে রাষ্ট্রের কেন্দ্র পর্যন্ত বা সেন্ট্রাল পর্যন্ত সবই থাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে। পেশাজীবী সংগঠন যেগুলোর
অন্তত নিরপেক্ষ থাকা প্রয়োজন নাগরিক স্বার্থে। বাংলাদেশে সেটা এখন একেবারেই অবলুপ্ত আমরা দেখি না। সেখানেও পার্টি পলিসিকে ধারণ করে অ্যাসোসিয়েশন তৈরি করা হয় ক্ষমতার নিরাপত্তা এবং স্থায়িত্ব টিকিয়ে রাখতে, যারা মূলত পার্টির এক একটা সাউন্ড বক্স হিসেবে কাজ করে। এবং এই সাউন্ড বক্সের শব্দ কিন্তু আমাদের কানে প্রায়শই আমরা শুনতে পাই এবং শব্দ দূষণের মতো অনেকটা, এবং চীনে তো সেটা হরহামেশা হচ্ছে। সো এক কথায় এখনকার ফ্যাসিবাদের কৌশল হলো সে নিজেকে ফ্যাসিস্ট বলবে না, মুখে গণতন্ত্রের কথা, মত প্রকাশের স্বাধীনতার কথা বলবে, প্রচুর মিডিয়া থাকবে, বুদ্ধিজীবী থাকবে, সিভিল সোসাইটি থাকবে, পার্লামেন্ট থাকবে, নির্বাচনও থাকবে, প্রতিষ্ঠান থাকবে, কিন্তু এগুলোর কোনো মেরুদণ্ড থাকা যাবে না। সব থাকবে, থাকবে না শুধু স্বাধীনতা, এগুলো স্বাধীনভাবে কার্যকর থাকবে না, এগুলো ফাংশনাল হবে না, সবই হবে পার্টিজান। রাষ্ট্র আর পার্টির মধ্যে ভেদ রেখা বা পার্থক্য মুছে ফেলেই সমাজে একচ্ছত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এই কৌশলই হচ্ছে গণতান্ত্রিক মোড়কে ফ্যাসিস্ট শাসনের কৌশল। আর চীন বর্তমান দুনিয়া মডেলের গুরু। চীন হচ্ছে বর্তমান দুনিয়া এই মডেলের গুরু বলা যেতে পারে তাকে। তাদের পার্টাগুলো গুরুকে অনুসরণ করেই সমাজে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করতে সফল হচ্ছে। ফলে চীন শুধু ঋণের বোঝাই চাপিয়ে দিচ্ছে না, জনগণের অধিকার হরণের সব নীতিও আমাদের এখানে বেশ ভালোভাবেই অনুশীলন করা হচ্ছে, তা এই গবেষণা থেকে সহজেই বুঝতে পারা যায়। অর্থাৎ চীন এই ভাবাদর্শ, এই মতবাদ, এই কৌশল কিন্তু সে যেখানে যায়, বিনিয়োগ নিয়ে যায়, সহযোগিতার নামে যায়, সেগুলো ঢুকে দেয়, এবং সেটা কিন্তু আমরা এখন ভুক্তভোগী দেখতেই পাই। তবে নাগরিকদের আসার জায়গা হলো সময়ের ব্যবধানে স্বৈরতন্ত্রের পতন কিন্তু বাধ্যতামূলক। যতটা দীর্ঘসূত্রিতা নাগরিকদের উপর চেপে থাকবে ততটা কষ্ট সইতে হবে ঠিকই, তবে যখন পতনের শুরু হবে তখন এই সমস্ত মেকানিজম ব্যাকফায়ার করে। তবে এর জন্য আগে থেকে তাদের কৌশলগুলো কিন্তু বুঝতে হবে। দেখা যাচ্ছে গণতান্ত্রিক সমাজের মডেলটা তারা বিকৃত করেই ফ্যাসিবাদ টিকিয়ে রাখছে। প্রতিষ্ঠান থাকবে, সিভিল সমাজ থাকবে, প্রতিবাদও থাকবে, কিন্তু সব কিছু পার্টি নিয়ন্ত্রণে হতে হবে। এটাই গণতান্ত্রিক যুগে ফ্যাসিবাদ টিকে থাকার চৈনিক মডেল বা চায়না মডেল। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।